ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে যে নিরীহ পথচারীর মৃত্যু হয়েছে, যাকে শুধুমাত্র দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই। এর পিছনে রয়েছে দুর্নীতির বিশাল এক কালো ছায়া। এই দুর্নীতির পিছনে সহায়ক হিসেবে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন অনেক নিয়মকানুন যা দেশের সর্বোপরি উন্নয়নের চাইতে নিয়মকর্তাদের উন্নয়নে বেশি মনোযোগ দেয়। মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়েছে, কাল হয়তো পুরো পিলার ভেঙে পড়বে, ফ্লাইওভার ধসে পড়বে। আমরা চাই না বিএমডি এর মতো প্রতিষ্ঠানের দুর্নীতি বাসা বেঁধে থাকুক। আমরা এখানে এসেছি এক বুক চাপা ক্ষোভ, তীব্র লজ্জা আর গভীর বেদনা নিয়ে। গতকাল ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে যে নিরীহ পথচারীর মৃত্যু হয়েছে, যাকে শুধুমাত্র দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই। এর পিছনে রয়েছে দুর্নীতির বিশাল এক কালো ছায়া। এই দুর্নীতির পিছনে সহায়ক হিসেবে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন অনেক নিয়মকানুন যা দেশের সর্বোপরি উন্নয়নের চাইতে নিয়মকর্তাদের উন্নয়নে বেশি মনোযোগ দেয়, যা আমাদের দেশের প্রকৌশল খাতের গভীরে বাসা বাঁধা অসংখ্য সিন্ডিকেটের বিভৎসতার ফসল। আপনারা ভাবুন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এক জাতীয় গর্বের প্রকল্প প্রতিবেশী সকল রাষ্ট্রের চেয়ে প্রতি কিলোমিটারে কয়েক গুণ বেশি খরচে তৈরি করা আমাদের স্বপ্নের মেট্রো রেল। এমন একটি স্বর্ণমণ্ডিত প্রকল্প থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে কীভাবে মানুষ মারা যাচ্ছে? কেন? কারণ হলো দুর্নীতি। নিয়োগে দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি, মালামাল ক্রয়ে দুর্নীতি, দায়িত্বে গাফলতি, ফিল্ড লেভেলে প্রপার এক্সিকিউশন না হওয়া, যেই বিষয় বোঝে না তাকে সেই বিষয়ে দায়িত্বে রাখা সহ অসংখ্য অনিয়ম। যে কোনো প্রজেক্টের নির্মাণ কাজ থেকে শুরু করে প্রজেক্টের লং লাইফ সাস্টেইন করানোর জন্য দরকার পড়ে মেইনটেনেন্স, যে মেইনটেনেন্স আজীবন চালিয়ে যেতে হয়। আমরা আজকে এখানে এসেছি পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুর্নীতির যে বিশাল নেটওয়ার্ক তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এইসব দুর্নীতি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে যার যে বিষয়ে লেখাপড়া নাই তাকে সেই বিষয়ের দায়িত্ব দেওয়া। এইটা শুধুমাত্র ডিএমটিসিএল এর জন্য না, সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রযোজ্য। দেখা যায় যে এদেশের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় বাংলা, সোশিওলজি, সাইকোলজি, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি আর্টস কমার্সের শিক্ষার্থীদের, যাদের তদারকিতে কাজ করে দেশের ইঞ্জিনিয়াররা। আবার এদেশের তথাকথিত ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যাদেরকে চিনি, অর্থাৎ ডিপ্লোমা টেকনিশিয়ান, এখানেও বিশাল লুপহোল আছে। এদেশে যদি নবম এবং দশম শ্রেণীতে কেউ আর্টস বা কমার্সে পড়ে তবে তার ক্ষেত্রেও রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এরপর তাদেরকে কোটার মাধ্যমে এমন একটি সিস্টেমের মধ্যে রেখে প্রমোশন দেওয়া হচ্ছে যে যদি বর্তমানে দেশের ইঞ্জিনিয়ারিংয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট থেকে ফার্স্ট ছেলেও যদি সরকারি চাকরিতে প্রবেশ করে দেশের উন্নতিতে অবদান রাখতে চায় তবে তার বস হবে ডিপ্লোমারা। ডিপ্লোমার আদেশ মেনে তাকে কাজ করতে হবে। ডিপ্লোমারা যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি, সাস, অসহ দেশের সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের বস হচ্ছে, এটা কিন্তু তাদের নিজ যোগ্যতায় হচ্ছে না, এটা হচ্ছে কোটার মাধ্যমে। তাদের জন্য দশম গ্রেডকে কোটার মাধ্যমে সম্পূর্ণ বরাদ্দ করা হয়েছে। এখানে তারা বাদে আর কেউ পরীক্ষা দিতে পারে না। তারা জনগণকে বলছে দশম গ্রেড ডিপ্লোমাদের আর নবম গ্রেড বিএসসিদের জন্য। এই কথা সত্য নয়। যে দশম গ্রেডে বিএসসিরা পরীক্ষায় দিতে পারে না সেই দশম গ্রেড থেকেই আবার নবম গ্রেডে প্রমোশন নিয়ে ডিপ্লোমারা নবম গ্রেডকেও দখল করে ফেলেছে। আপনারাই একবার ভাবুন, তাদেরকে কি দশম গ্রেডে ঢোকার সময় বিএসসিদের সাথে কম্পিটিশন করা লাগছে? না। তাদেরকে কি নবম গ্রেডে প্রমোশন নিয়ে আসতেও বিএসসিদের সাথে কম্পিটিশন করা লাগতেছে? উত্তর হলো না। দুঃখজনক হলেও সত্যি যে নবম গ্রেড থেকেও যখন উপরের পদে প্রমোশন দেওয়া হয় তখন এই ডিপ্লোমাদেরকেই আগে প্রমোশন দেওয়া হচ্ছে, বিএসসিদেরকে না। কারণ কি? কারণ হলো ওই যে দশম গ্রেড থেকে চাকরি করে আসছে, কিন্তু বিএসসিরা তো সেই দশম গ্রেডে আবেদন করার সুযোগই পাচ্ছে না। ডিপ্লোমা সিন্ডিকেট বলছে বিএসসিরা দশম গ্রেডে এসে নিজেদেরকে ছোট করতে চায়, কিন্তু তারা যে শুধুমাত্র দশম গ্রেডে ঢোকার কারণে লুপহোল মেনটেন করে প্রমোশন নিয়ে নবম, ষষ্ঠ, পঞ্চম গ্রেডকেও কুক্ষিগত করে রেখেছে সেই কথা মুখ থেকে বের করে না। যদি দশম গ্রেড তাদের জন্য বিশেষায়িত পোস্টই হয় তাহলে সেই বিশেষায়িত পোস্ট থেকে কীভাবে অবিশেষায়িত পোস্টে তাদেরকে প্রমোশন দেওয়া হয়? এখানে আরও বেশি পরিমাণ হাস্যকর হলো স্নাতক পাশকারী ইঞ্জিনিয়ার নিজের ফিল্ডের দশম গ্রেডের ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারবে না, কিন্তু একই প্রতিষ্ঠানের 11, 12, 13তম গ্রেডের নির্দ্বিধায় আবেদন করতে পারবে। এইরকম আরও অনেক নিয়মকানুন আছে যার কারণে এদেশের ইঞ্জিনিয়ারদের দেশের মাটিতে ধরে রাখাই কষ্টকর হয়ে গিয়েছে। এদেশে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার বাদে বাকি সব কিছু হওয়ার জন্য ঠেলে দেওয়া হয়।
এজন্য শুরুতেই বলা হয়েছে এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের নীতিমালা দেশের উন্নয়নের স্বার্থে কম, ব্যক্তি স্বার্থেই বেশি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাই আমাদের প্রকৌশল খাতকে জাপটে ধরে থাকা দুর্নীতি আর পচে যাওয়া নিয়োগ ব্যবস্থা। এখানেই অযোগ্যতাই প্রধান যোগ্যতা। এখানে চিন্তা, যুক্তি ও পেশাগত নৈতিকতা হারিয়ে গেছে তোষণ আর আমলাতান্ত্রিক জটিলতায়। আমরা আবারও বলছি, আমলাতান্ত্রিক জটিলতায়। সঠিক ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্তের বদলে জি স্যার বলতে পারাই এখানে টিকে থাকার মূলমন্ত্র এবং পদোন্নতির অব্যর্থ চাবিকাঠি। এখানে মেধা নয়, বরং তোষণই যোগ্যতার একমাত্র মানদণ্ড। 2016 সালে যাত্রা শুরু করা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এত বড় একটি প্রতিষ্ঠান, যার পেছনে রাষ্ট্রের এত বিশাল বিনিয়োগ, অথচ আজকের দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট চাকরি বিধিমালা, সার্ভিস রুলস বা অর্গানোগ্রাম পর্যন্ত নেই। DMTCL সহ অসংখ্য প্রতিষ্ঠানের এসব অনিয়ম নিয়ে দেশের মানুষের স্বার্থে আমরা বারবার কথা বলেছি, কিন্তু কোনো সমাধান হয় নাই। আপনারা প্রায়ই শোনেন দেশের মেধাবী প্রকৌশলীরা সারা পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন, কিন্তু একই মেধাবীরা যখন দেশের সেবা করতে চান তখন পারেন না, শুধু দেশেই বাধা হয়ে দাঁড়ান। কেন? এইসব সিন্ডিকেটের কারণে। এর জলজান্ত প্রমাণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতি সাম্প্রতিক ঘটনা, যেখানে বুয়েট থেকে পাশ করা মেধাবী প্রকৌশলীরা নিয়োগ পরীক্ষায় শীর্ষে থাকা সত্ত্বেও চাকরিতে যোগদান করতে পারেননি, কারণ সিন্ডিকেট তাদেরকে প্রবেশ করতে দেয়নি। তাহলে মেধাবীরা কেন দেশ ছেড়ে চলে যাবে না? এই সিন্ডিকেটেরই একটি বড় অংশ হলো ডিপ্লোমা সিন্ডিকেট। কোটা নির্ভর এই শ্রেণী দীর্ঘদিন ধরে টেকনিক্যাল খাতের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে। তারা টেকনিশিয়ান হলেও নিজেদের প্রকৌশলী পরিচয় দেয়, যা প্রকৌশলীদের জন্য চরম অবমাননাকর এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাদের অদক্ষতা এবং বাকি সবার দুর্নীতির কারণেই আজ পুরো প্রকৌশল খাত ধ্বংসের দ্বারপ্রান্তে। এখানেই শেষ নয়, দেশের প্রকৌশল খাতের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন গাড়ি চালক পদোন্নতি পেয়ে প্রকৌশলী হয়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গাড়ি চালক থেকে পদোন্নতি পেয়ে প্রকৌশলী। আমাদের দেশের প্রকৌশল সেক্টরকে আমলারা একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছেন। তারা নিজেদের খেয়াল খুশি মতো এমন সব নীতিমালা তৈরি করেছেন, যার ফলে এমন ব্যক্তিদের প্রকৌশলী পদে বসানো হচ্ছে যাদের টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম যোগ্যতাটুকু নেই। শুধু তাই নয়, তারা নিজেরাও বসে যাচ্ছেন। এই মেট্রো রেল প্রকল্পের কথাই ধরুন, হাজার হাজার কোটি টাকার এই স্বর্ণপ্রসবা প্রকল্পের পিডি ছিলেন একজন বাংলা পাস সচিব। শুধু তাই নয়, এমন ব্যক্তিদের টেকনিক্যাল খাতের নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হচ্ছে বস্তুত নন টেকনিক্যাল ব্যক্তিদের হাতেই আজ আমাদের দেশের অবকাঠামোর চাবিকাঠি। আমরা জানি কাগজে কলমে বাংলাদেশের সার উৎপাদনের যে সক্ষমতা, তাতে দেশের 1 কেজি সারও আমদানি করার কথা নয়, অথচ BCIC এর এক একটি সার কারখানা এমন লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যে বিগত 1 যুগের লোকসান দিয়ে একটি পদ্মা সেতুর বাজেট হয়ে যেত। কাগজে কলমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, তাতে 1 মেগাওয়াট বিদ্যুৎও আমদানি করার প্রয়োজন থাকার কথা নয়, অথচ আমরা আজ বিদ্যুৎও আমদানি করছি। এই সব কিছুর সাথে আমাদের অন্যতম কনসার্ন জানিয়ে রাখতে চাই, সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শুধু একবার চিন্তা করুন, সামান্য থেকে সামান্যতম ভুলের খেসারত এখানে কতটুকু দিতে হতে পারে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়ছি না, আমরা লড়ছি আপনার, আমাদের সকলের জীবনের নিরাপত্তার জন্য। আজ মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়েছে, কাল হয়তো পুরো পিলার ভেঙে পড়বে, ফ্লাইওভার ধসে পড়বে। আমরা চাই না BMD এর মতো প্রতিষ্ঠানের দুর্নীতি বাসা বেঁধে থাকুক। আমরা চাই রাস্তা ভালো হোক, আমরা চাই পানি সরবরাহ ভালো হোক, আমরা চাই দেশ সেরা মানের IT সাপোর্ট পাক। তাই এই লড়াই শুধু প্রকৌশলীদের নয়, এই লড়াই সমগ্র দেশবাসীর। আমরা আপনাদের সমর্থন চাই। এই দুর্নীতিবাদ সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের প্রকৌশলীদের পাশে এসে দাঁড়ান। সম্প্রতি উপদেষ্টা ফাউজুল কবির খান তার দায়িত্বশীল জায়গা থেকে এসব অনিয়ম সুরাহার জন্য কমিটি গঠন করেছেন। তার দেওয়া আশ্বাস অনুযায়ী আমরা সেই কমিটি মেনে নিয়েছি এবং প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো ইতিবাচক ফলাফল আশা করতে পারছি না। এই কমিটি তার মেয়াদের ভিতর সুপারিশ দাখিল করতে ব্যর্থ হয়েছে এবং নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কমিটি কেন সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে ব্যর্থ হলো? এর জবাবদিহি কে করবে? কোনো জবাবদিহি ছাড়াই কেন কমিটির মেয়াদ বৃদ্ধি করা হলো? বাস্তবতা হলো এটাই আমাদের আমলাদের অভ্যাস। এভাবেই আমাদের সরকারি বিভিন্ন কার্যক্রম চলে, যেখানে কোনো নথিতে আপনি জবাবদিহিতার কোনো চিহ্ন পাবেন না।
আমরা জানতে চাই সরকার এ সংক্রান্ত যে এতগুলো কমিটি তৈরি করেছে তাদের একটিও কেন সুপারিশ প্রদান করতে পারেনি? এসবের সর্বশেষ অবস্থা কেন স্টেক হোল্ডারদের জানানো হচ্ছে না? নাকি মেট্রো রেলের বিয়ারিং প্যাড, বিসিআইসির সার কারখানা আর দেশের বিদ্যুৎ খাতের মতো এসব ছোটোখাটো কমিটিরও কোনো জবাবদিহিতা নেই? ইন্টারিম সরকারকে স্পষ্ট করতে হবে তারা যদি বাংলাদেশের প্রকৌশল খাতে কোটাতন্ত্র অব্যাহত রাখার জন্য টালবাহানা করে নাকি তাদের অবস্থান মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটের সম্মানিত শিক্ষকদের প্রস্তাবনা রিপোর্ট অনুযায়ী সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটাও স্পষ্ট করতে হবে। ইন্টারিম সরকার যদি মনে করে প্রকৌশল খাতের এই চরম বৈষম্যমূলক অবস্থান ঝুলিয়ে রেখে নির্বাচন পর্যন্ত প্রলম্বিত করতে পারলেই আরেকটি দায় থেকে তারা নিরাপদে প্রস্থান করতে পারবে, তাহলে তা হবে শহীদদের রক্তের সাথে তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাসে এক নতুন সংযোজন। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী 7 নভেম্বরের মধ্যে, আমি আবারও বলছি, তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী 7ই নভেম্বরের মধ্যে আমাদের সেই প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে সরকারের অগ্রগতি আমরা দেখতে চাই। সেটা না হলে আমরা আমাদের 3 দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। আমাদের 3 দফা দাবি: ইঞ্জিনিয়ারিং নবম গেট বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। 2 নম্বর দাবি: টেকনিক্যাল দশম গেট বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। 3 নম্বর দাবি: ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশল পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে।